চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্যকার, লেখক, অভিনেতা বৃন্দাবন দাস এবং তার সুযোগ্য দুই সন্তান দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতির কাছে। আবার ফিরে এলাম আপনাদের কাছে। বাবা দিবস, বাবা দিবস মানেই আসলে একটা মনের ভেতরে নিজের বাবাকে নিয়ে অনেক রকম চিন্তা আসে। শুধু তো বাবা দিবস কেন্দ্রিক আসলে বাবাকে নিয়ে ভাবনা আসে না, জীবনের পুরো সময়টা জুড়েই বাবাকে নিয়ে অনেক কিছু চিন্তা আসে। আপনার বাবা একজন বিখ্যাত কীর্তন শিল্পী ছিলেন এবং সাহিত্যেও তার অনেক অবদান আছে, তিনি সাহিত্য বিশারদ ছিলেন। বাবার কোন বিষয়গুলোর কথা এখন খুব বেশি করে মনে পড়ে? বাবা দিবস তো আমাদের জেনারেশনে আমরা ওইভাবে কখনো, এটা তো খুব সাম্প্রতিক বিষয়, তো তারপরেও আমি মনে করি যে একটা দিন বিশেষভাবে বাবাদের সম্মান জানানোর জন্য যদি কোনো দিবস বা কোনো দিনকে বেছে নেওয়া, এটা মন্দ বিষয় না। তা আমাদের সময় তো আসলে বাবার সাথে আমাদের যে সম্পর্ক, এখনকার জেনারেশনের আমরা যে বাবা হওয়ার পর আমাদের সন্তানদের সাথে সে সম্পর্ক, এটার একদমই উল্টো চিত্র ছিল। আমরা বাবাকে খুব ভয় পেতাম এবং একদম মানে আমরা পরিবারের প্রশাসক হিসেবে এক ধরনের তার অবস্থান ছিল। যেমন দেখা যাচ্ছে যে আমরা বাবাকে সবসময় আপনি করে কথা বলতাম, কিন্তু মাকে হয়তো ওইভাবে আপনি বলা হতো না, কখনো তুমি তুই এমন ভাবে সম্পর্কই ছিল, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। তো বাবার সাথে এক ধরনের দূরত্বই আমাদের থাকতো এবং আমরা ভয় পেতাম। আর বাবা যেহেতু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেত, তো তখন মাঝে মধ্যে মানে বায়না ধরে তার সাথে যাওয়া হতো বিভিন্ন জায়গায়। ছোটবেলা থেকে হয়তো বছরে একবার দুইটা একটা জায়গায়, যে হয়তো ঢাকায় প্রোগ্রাম করতে আসছে, আমি ঢাকা দেখতে যাব, জিদ ধরার কারণে হয়তো নিয়ে আসলো, এইসব ব্যাপারগুলো। এবং আসলেও দেখা যাচ্ছে দলের অন্য অন্য লোকের সাথে আমি থাকতাম বেশি, বাবাকে একটু দূরেই। বাবার যে জিনিসটা এখন ফিল করি নিজে বাবা হয়ে, সেটা হচ্ছে যে বাবা সব সময় একটা জিনিস আমরা অ্যানালিসিস এবং আমি এখন বুঝি যে বাবা কোনো সময় কারো ক্ষতি করেননি, এবং তার দ্বারায় কারো ক্ষতি হয়েছে, এবং মানে সেটা অর্থনৈতিক হোক অন্য কোনো কারণে হোক, উনি মানুষের সাথে হয়তো অনেক মিসবিহেভ করতো, সেটা করতেন হচ্ছে পারফেকশনের জন্য। দেখা গেল উনি যে গান করছেন, উনি আসলে যখন পরিবেশন করছেন কীর্তন, তখন হয়তো ভুল করছে তার সহযোগীরা, সেটা নিয়ে উনি খুব রিয়াক্ট করতেন, সেটা আসলে পারফেকশনের জন্য। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে ওনার যে ক্ষুধা ছিল পারফেকশন হওয়া সব কিছুর বিষয়ে, সেই জায়গাটা আমি মনে করি এখন অ্যানালিসিস করি যে এখন যে আসলে ওটাই তার মানে বদরাগের কারণ। সেই বিষয়টা কি আপনার মধ্যে আছে? না, আমার ভেতরে বোধহয় অতটা নাই, তবে বদরাগটা কিছুটা আছে, হঠাৎ করে হয়তো রেগে যাই, কিন্তু আমি অত বেশি ধৈর্যশীল না, এবং আমি অত বেশি পারফেকশন আমার জীবনে নাই বললেই চলে। বাবাকে নিয়ে কোনো বিশেষ রকম পরিকল্পনা থাকে কিনা এই দিবসকে ঘিরে? বাবা তো আমাদের বন্ধু, তো এখানে বাংলা ভিশনের পর্দায় আমরা বন্ধু দিবসের বাবা সহ আসতে পারলে আমাদের আরো বেশি ভালো লাগতো। বাবা আমাদের দুজনেরই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো বাবাকে নিয়ে প্রতিদিনই পরিকল্পনা থাকে, কারণ বাবা যে কাজটা করে সেটা আসলে মিডিয়াতে কাজ করা শুরু করার পরে অনুধাবন করি যে কাজটা কত কঠিন, একটা থ্যাঙ্কলেস জব, এবং মানে প্রতিটি শব্দ তৈরি করা। তো আমরা তো ওটাতে হেল্প করতে পারি না, কিন্তু তার আশেপাশে যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি, বিকজ হি অলরেডি সেড যে তার ধৈর্য কম, এবং বদরাগটা আছে যেটা আমাদের মধ্যেও এসেছে। তো যাতে তার সবকিছু এনভায়রনমেন্ট প্রপার থাকে সেটা করার চেষ্টা করি এভরিডে, প্রতিদিনই। সৌম্যজ্যোতির কাছে এবার একটু জানি যে বাবা কেমন আসলে একজন অভিনেতা হিসেবে বা একজন শিল্পীর জায়গা থেকে বাবা, আবার বাবা হিসেবে বাবা, দুটোর মধ্যে কি পার্থক্য আছে কিনা? না, পার্থক্য অবশ্যই আছে, এবং বাবা কিরকম অভিনেতা বা শিল্পী সেটা বলা অথবা জাজ করা বোধহয় আমার ঠিক হবে না, কিন্তু বাবা হিসেবে আসলে সেরা বাবাই আমি বলবো। কারণ বাবা যতই ব্যস্ত থাকুক না কেন, কোনোদিনই সেই ব্যস্ততাটা আমাদেরকে বুঝতে দেননি তিনি। সেটা আমাদেরকে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া বাবা মা দুজন মিলেই করতেন, কিন্তু দেখা যেত সকালে বাবা স্কুলে দিতে যেত, মা নিতে আসতো, এরকম রুটিন ছিল একটা। তো সেটা স্কুলে দেয়া নেওয়া হোক অথবা আমাদের খেলতে নিয়ে যাওয়া হোক,
বাবার সাথে আমরা ফুটবল খেলতাম আগে, কোনো কিছুতেই সে যে একজন ব্যস্ত মানুষ, তার যে একটা ক্রিয়েটিভ কাজ করতে হয় সেটা সে কোনোদিনই বুঝতে দেননি। এই যে দাদা বন্ধু হয়ে ওঠার যে বিষয়টা আপনি যেমনটি বলছিলেন যে আপনার বাবার সাথে কেমন একটা দূরত্ব ছিল, কিন্তু আপনার দুই ছেলের সাথে কিন্তু আপনার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ, সেটা কি নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই আসলে মনে হয়েছে, না এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা আসলে এটাই দাবি করছে যে বাবা মাদের কাছে তারা আসলে বন্ধু হয়েই থাকতে চায়, বা সেই ট্রান্সপারেন্সির জায়গাটা চায়, বা সেই স্বতঃস্ফূর্ততার জায়গাটা চায়? সময়ের পরিবর্তনের কারণে সবকিছুই বদলে যায় তো আসলে। আর আমাদের জেনারেশন, শুধু আমি না, আমি মনে করি যে আমাদের জেনারেশনের এবং আমাদের পরবর্তী প্রজন্মের সব বাবারাই, সব মায়েরাই সন্তানের প্রতি যে তাদের যে, মায়েরা তো সবসময় ছিল, কিন্তু বাবারা খুব এক ধরনের স্বার্থপর ছিল। আমাদের আগের জেনারেশনে, আমাদের জেনারেশনে আমরা দেখেছি আমাদের বাবারা অনেকটা মায়ের উপর সব কিছু চাপিয়ে দিয়ে মাই সব কিছু মানে মাথা পেতে নিত এবং করতো। আমাদের সমস্ত কিছু মায়ের কাছেই ছিল, কিন্তু বাবা অনেকটা স্বার্থপরের মতোই ছিল বাবারা। তো সেই আমাদের জেনারেশনে ওই জায়গাটা আমি মনে করি প্রত্যেকটা বাবাই সন্তানের প্রতি এত বেশি কেয়ারিং, এবং এই যে মায়ের সঙ্গে ভাগ করে নেওয়া কাজ, সন্তানের দায়িত্ব, এটা আমার মনে হয় আমাদের জেনারেশনের থেকে এবং আমাদের পরবর্তী জেনারেশন এটা খুব বেশিভাবে। সেই কারণেই যখন আপনি দায়িত্ব পালন করবেন, সন্তানের সাথে লেগে থাকবেন, তখন খুব স্বাভাবিকভাবেই বন্ধুত্ব হয়ে যাবে, বন্ধুর মতো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা কারো চাওয়া পাওয়ার বা ইচ্ছা অনিচ্ছায় আর থাকে না, তখন বন্ধুত্ব হয়েই যায়। দিব্যজ্যোতির কাছে জানতে চাইবো যে বাবা মায়ের মধ্যে যখন ঝগড়া হয় তখন কি দুই পক্ষে থাকা হয়, এরকম কিছু হয় কি? আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো ঝগড়া যেটাকে বলে ডেফিনেশন ওয়াইজ ঝগড়া সেটা হতে দেখিনি। আচ্ছা, হ্যাঁ, মতামতের পার্থক্য হয়, কিন্তু সেটা কখনোই ঝগড়া হয় না, সাইড নেওয়ার কোনো প্রশ্ন এবং নেই। মতামতের পার্থক্যটা বেশিরভাগ সময় আমাদের জন্যই হয়, তো আমাদের সাইড নেওয়ার অবকাশ থাকে না। তারাই হয়তোবা আমাদের সাইড নেয়, হয়তোবা মা বলল যে ওদের এই কাজটা করা ঠিক না, বাবা বলছে আচ্ছা করুক, তো বাবা মা সাইড নেয়। এই প্রশ্নের সম্মুখীন হতে হয় মনে হয় বেশিরভাগ মানুষকে, যে বাবা বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে, এই প্রশ্নের সম্মুখীন কি হতে হয়েছে? না, যে এখন হলাম না। তো সম্মুখীন আগেও হয়েছি, কিন্তু এটার আসলে কেউই আমার কাছে মনে হয় না যে ডেফিনিট কোনো অ্যান্সার দিতে পারবে। কারণ মার প্রকাশটা একরকম, বাবার প্রকাশটা একরকম। এটা ছোটবেলায় যদি মনে হতো যে না মা বেশি ভালোবাসছে, এখন হয়তো বড় হওয়ার পরে সেটা উপলব্ধি নিজে করতে পারি যে বাবার ভালোবাসার বহিঃপ্রকাশটা হয়তো আলাদা মার তুলনায়। তো দুজনেই আমার কাছে মনে হয় যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কার কাছে বেশি বকা খাওয়া হয়? এটা আই থিংক উই অল ক্যান এগ্রি, মার কাছে। কারণ তিনজনই আমরা বকা খাই, এবং বকা যখন খাই তিনজনকে মিলিয়ে দেওয়া হয়, দুজন বা একজনকে দেওয়া হয় না। আজকের প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই আসলে আমাদের বাবা মা খালি আমাদের বাবা মা ছিল না, যেহেতু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে ওভাবে যোগাযোগ ছিল না অনেকটা বেড়ে ওঠার অনেক দিন পর্যন্ত, তো বাবা মা আসলে প্রতিটি রোলই প্লে করেছে। বাহ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি সব রোলই প্লে করেছেন। তো ওরকম কোনো সিগনিফিকেন্ট রোল হিসাবে যে বাবা বেশি ভালোবাসে বা মা বেশি ভালোবাসে সেটা কখনো ফিল মানে ডিফারেন্সিয়েটই হয়নি। এই যে সময়ের সাথে সাথে ছেলেরা বেড়ে উঠছে, খুব স্বাভাবিকভাবে তারা একজন সফল অভিনেতার পথে হাঁটছে, হয়তো আপনার বা আপনার আপুর দিক নির্দেশনার কারণেই হয়তো সেটা সম্ভব হচ্ছে। যখন অভিনয় করতে যান তখন আসলে দাদা কিংবা আপু আপনাদেরকে কোনো রকম কোনো গাইডলাইন দেয় কিনা, বা নিজেদের মতন করেই কি অভিনয় করা হয় কিনা? না, বাবা মা কোনো সেটে গেলে কোনোদিন ইন্টারফেয়ার করে না, দে জাস্ট গো দেয়ার অ্যাজ অ্যান গার্ডিয়ান। তখন যে আমার বাবা যে বৃন্দাবন দাস, বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, সেটা ভুলে গিয়ে আমার বাবা হিসাবেই যায় বা আমার বাবা হিসাবেই যায়। আচ্ছা, কখনোই দেখা যায় ডিরেক্টর বলছে যে দাদা এসে বসেন পাশে মনিটরে বসেন, বসবে না কখনো, একদম গার্ডিয়ান হিসাবে যায়। আচ্ছা, হয়তোবা শুট শেষ করে বাসায় আসার পরে তারপর বলে যে তুমি এটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো, বা ভবিষ্যতে এটা মাথায় রেখো, সেই গাইডলাইনটা পরে দেয়, বাট সেটে একদম গার্ডিয়ানের মতোই বসে থাকে। আচ্ছা, যখন কোনো সমস্যায় পড়েন তখন সবার আগে কার কাছে গিয়ে আসলে শেয়ার করা হয়? মানে দুই ভাইয়ের মধ্যে নিজেদের সাথে আলোচনা করা হয় আগে, নাকি বাবা মায়ের সাথে শেয়ার করা হয়?
আমার সাথে না, মায়ের সাথে সবকিছু share করি। আমরা সৌম্যর কাছে জানবো। ডিপেন্ডিং অন দ্য ঝামেলা, যে ঝামেলাটা কিসের, কোন ধরনের, খুব বেশি বড় না ছোট, এটা দুজনের মধ্যে রেখে যদি সেটা সলভ করা যায় আচ্ছা। তাহলে দুজনের মধ্যেই থাকবে। মাকে বললে যদি এটা সলভ করা যায় তাহলে মার কাছে, অথবা বাবার কাছে বললে যদি সলভ করা যায় সমস্যার তাহলে ধরনের উপর নির্ভর করছে। সমস্যার ধরনের উপর। আর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে কি? লাগলেও সেটা স্থায়ী হয় না খুব আচ্ছা। বেশি কারণ লাগতো একটা সময়, ছোটবেলায় তো লাগতো মাঝে মধ্যে, এই বড় হয়েও মাঝে মধ্যে ঝামেলা এখন অবশ্য অনেক কমে গেছে। সেটা খুব স্থায়ী হতো না, অল্প সময় দেখা গেল যে একটু মারামারিও হচ্ছে, মাঝখানে গিয়ে থামাতে হচ্ছে, সেটা ওই 1-2 মিনিটের মধ্যে শেষ। তারপরে আবার দেখা যাচ্ছে এমনও হতো যে একদম ছোটবেলায় হয়তো তখন ক্লাস 1-2-তে পড়ে, তখন মারামারি প্রায় এটা নিয়ে ওটা নিয়ে মারামারি, এবং এমন পরিস্থিতিতে দুজনকে বলা হতো ঠিক আছে তুমি এই ঘরে থাকো, তুমি এই ঘরে নিয়ে আটকায় রাখা হতো। কিন্তু দেখা যায় আমরা মানে বুঝতামই না কোন সময় দেখি আমরা হয়তো একটু অন্যমনস্ক, দুজন আবার এক হয়ে গেছে, মিল হয়েছে। 2-3 মিনিটের মধ্যে এক। ছেলেদের কোন গুণগুলো, মানে দুটো ছেলে যেহেতু দিব্য এবং সৌম্য, কোন গুণ মানে কোন বিষয়গুলো বেশি ভালো লাগার আপনার কাছে? কোনো বিষয় না। ভালো না লাগার থাকলে সেটাও জানতে পারি আমরা। ওদের এখন যত বড় হচ্ছে খুব স্বাভাবিকভাবেই নিজস্ব একটা ভুবন হবে, হ্যাঁ। একটু দূরে চলে যাবে, এটা তো অবশ্যই। কিন্তু এখন পর্যন্ত ওদের যে গুণ সেটা হচ্ছে যে শুধু আমার বলা না, আমার ধারণা যে আমাদের পরিবারের সঙ্গে যাদের যোগাযোগ আছে, যারা আমাদের বন্ধু বান্ধব আছে, তারা সবাই এই কথা এক বাক্যেই বলবে যে এখনো ওরা আমাদের বন্ধু বান্ধবই ওদের বন্ধু বান্ধব একদম, যেহেতু এবং তারা গিয়ে আমরা আড্ডা দিলে সেখানেই বসে থাকে, এবং তারা কখনো আলাদা হয়ে যায় না এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে প্রেম করলে কি হবে জানি না, যেহেতু ওদের সোশ্যাল মিডিয়া করে না, ফেসবুক করে না, এটা একটা অসম্ভব ভালো গুণ আমি মনে করি, আমারও নেই। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের কমন ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ডরা আসলে সিনিয়র হোক, আমার বয়সী হোক, একসঙ্গে বসে আমরা আড্ডা দিচ্ছি, ওরা পুরো সময় একসাথেই। এবং এটা অনেকেই খুব অবাক হয় যে এই বয়সে এই জেনারেশনে এটা পাওয়া খুব মুশকিল। এটা খুব ভালো একটা গুণ। আর খারাপ গুণের মধ্যে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে যে খারাপ গুণ বলবো না, ওটা ওই যে একটু শর্ট টেম্পার হয়তো আমার থেকেই পাওয়া, যে দায়ভারটা কিন্তু বাবাই নিয়ে নিয়েছে। এটা একটু কারেকশন হওয়া এই দরকার। যে বিষয় যে বড় হওয়ার সাথে সাথে আমাদের ভালো লাগা তৈরি হয় স্বভাবগত জায়গা থেকেই, খুব স্বভাবতই কোনো মেয়ের প্রতি ভালো লাগা যদি তৈরি হয়, বা কোনো মেয়ে যদি এগিয়ে এসে কিছু বলে, সেটা কি বাবা মাকে বলার সাহস হয়? একটা জিনিস মনে করি যে আমার খারাপ কিছু করতে গেলে অনেকটা বেশি চাপ আমার মধ্যে থাকে, ওর মধ্যেও থাকে। যেহেতু আমার বাবা মা যেখানে আমি যাই, এখনো যেখানে যাই, বিশ্বের যে প্রান্তে বাঙালি আছে, গেলে আমার বাবা মা সম্পর্কে একটা কথাই বলে যে তোমার বাবা মা ভালো মানুষ। তো এইটার একটা চাপ আমার উপরে থাকে সবসময়, আমার দুজনের উপরে, যে খারাপ কিছু করতে গেলে সবার আগে ওইটা মাথায় আসে। অনেক কথাই বাবাকে বা মাকে বলা হয়, আবার অনেক কথাই হয়তো বলবো করেও বলে হয়ে ওঠা হয় না। তো সেই জায়গা থেকে আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে এমন কোনো কথা আছে যেটা বাবাকে কখনো বলা হয়নি, আজকে আমাদের এই আয়োজনে বা বিশ্ব বাবা দিবসের এই বিশেষ আয়োজনে বলতে চান? সব কথাই সবসময় যেটা মাথায় আসে বাবাকে সবসময় বলে দিই, কিন্তু মানে বাবার যেই, আমি ছোটবেলা থেকে বাবার মানে আদর্শ বা দর্শনের সাথে লেগে থাকার জন্য, সেটা যেই ক্ষেত্রেই হোক, সেটার জন্য যে তার ত্যাগ, এইটা আসলে আমাকে এখন খুব ইন্সপায়ার করে, এবং খুব রাগও হয় যদি সে কোনো ক্ষেত্রে একটু তার আদর্শ থেকে কম্প্রোমাইজ করতো, হয়তো আমরা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতাম, হয়তো বা অন্যান্যভাবেও বেনিফিটেড হতাম, কিন্তু সে যে এত ত্যাগ করেছে, এই ত্যাগ করার ক্ষমতা আমার মধ্যে নেই। আমি তার ছেলে, কিন্তু সে যা ত্যাগ করতে পেরেছে তার আদর্শ, তার দর্শনের সাথে থাকার জন্য, আমি তার ছেলে হয়ে হয়তো বা এত ত্যাগ করতে পারবো না, এত মোহ ত্যাগ করতে পারবো না। সৌম্যর কাছে বাবা মা দুজনকেই হয়তো বলা হয় না যে তাদেরকে কতটা ভালোবাসি। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আবার বলতে চাই, হয়তো ভালোবাসাটা তো আসলে সবসময় ভালোবাসি, এটা এমন না যে শুধু বাবা দিবসে অথবা কোনো স্পেসিফিক দিনে, কিন্তু বলা হয়ে ওঠে না হয়তো সবসময়। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বাবাকে বলতে চাই তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেটা হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু সেটা সবসময় ফিল করি। আমি ফিল করি।
কথা বলতে বলতে আসলে আমার চোখে পানি চলে এসেছে, ভীষণ ভালো লাগছিল কথা বলতে দাদা। এবং দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতি তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য। অনেক ধন্যবাদ। আর আমিও একটা কথা বলতে চাই ওদেরকে আজকে এই সুযোগে। আমার ইদানিং ওরা যখন বড় হয়ে যাচ্ছে, আমার সবসময় মনে হয় যে আবার যদি ছোটবেলায় ওদের পেতাম, আরও বেশি করে হয়তো যতটুকু হয়তো কষ্ট ছিল, বিরক্ত ছিল, মানে কাজের চাপে, সেটা বাদ দিয়ে ওদেরকে আরও ভালো, বেশি আদর করে সময় দিতে পারতাম। অবশ্যই শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কানাডীয় অভিনয় শিল্পী স্টুয়ার্ট ফ্রান্সিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যখন ছোট ছিলাম তখন আমার বাবা একবার আমার দিকে ফ্ল্যাশ সহ ক্যামেরা ছুঁড়ে মেরেছিলেন, যে কারণে আমার জীবনে ফ্ল্যাশব্যাক আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।